নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক। বেনি মাধব শিলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 4 আষাঢ় 1431, ইংরেজির 19 জুন 2024, বুধবার। আজকে দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র বিশাখা। জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10:11 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। অপরাহ্নে 4:36 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একলব্যের গল্প বলেছি আপনাদের, কিন্তু পুরাণের ভেতরে আপনারা জানেন যে গল্পের ভেতরে নানান রকম গল্প থাকে। একটা গল্প থেকে আরেকটা গল্প, আরেকটা গল্প থেকে আরেকটা গল্প। একলব্যের গল্প আমরা যেটা জানি সেটা শেষ হয়ে গেছে, অর্থাৎ দ্রোণাচার্য দাবি করেছেন এবং একলব্য একেবারে বিন্দুমাত্র দ্বিধা না করে তার বুড়ো আঙুলটি কেটে গুরুকে উপহার দিয়েছেন, ডুমুর পাতায় করে মুড়ে গুরুকে উপহার দিয়েছেন। এই গল্প শেষ হয়ে গেছে। তারপর তার সূত্র ধরে একটি গল্পের মধ্যে প্রবেশ করব আমরা পুরাণ চিরন্তন এই পর্বে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, তার যে লেখাটি এখন পড়ে শোনাচ্ছি আপনাদের ধারাবাহিকভাবে, তার নাম শিষ্যের সাধনা। শিষ্য হতে গেলে কি হতে হবে, শিষ্য হতে গেলে কেমন মানুষ হতে হবে সেইটা। তারপরে কথামৃত থেকে পাঠ, অতঃপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন আছি কোন্নগরে, শকুন্তলা দেবীর মন্দির, মা শকুন্তলার মন্দির। কেন তার নাম শকুন্তলা সে কথা তো বলেছি আপনাদের। এই মন্দির নিয়ে আরো কথা শোনাবো। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনবো, গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। পুরাণ চিরন্তন 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। একলব্যের গল্প বলেছি আপনাদের গতদিন, তার সূত্র ধরে এবার আপনাদের একটা গল্প বলি। একটু পেছনের দিকে তাকাই, মানে একলব্যর ঘটনাটা যে সময় ঘটছে তার থেকে পেছনের দিকে। কৃষ্ণের বাবা বসুদেব, আপনারা সকলেই জানেন, সেই বসুদেবের এক ভাই ছিলেন, তার নাম দেবশ্রবা। এই যে দেবশ্রবা এক ধরনের মানুষ থাকেন না, যে অন্যরকম, মানে যা কিছু সবাই মিলে মেনে নেয়, যা কিছুকে সবাই স্বীকার করে নেয়, তার কোনো ব্যাপারটাই তিনি মানতে চান না। সব ব্যাপারেই তার একটা বিদ্রোহ আছে, সোজা কথায়। তো স্বভাবত এই ধরনের ছেলেকে নিয়ে বাড়িতে একটা অশান্তি থাকেই, যেটা মানতে হবে, সবাই মেনে নেয়, প্রশ্ন করে না, সেইটা নিয়ে তার নানান রকমের প্রশ্ন, নানান রকমের আপত্তি, নানান রকমের সেখান থেকে সরে আসবার চেষ্টা। এই নিয়ে বাড়িতে নিত্যই একটা অশান্তি, একটা একটা ঝামেলা লেগেই আছে। এই করতে 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 এমন একটা অবস্থা দাঁড়ালো যে দেবশ্রবা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে হাজির হয়েছেন একটা গভীর বনের মধ্যে। গভীর বন। সেখানকার যে নিষাদ রাজা হিরণ্যধনু, মানে একলব্যের বাবা, সেই হিরণ্যধনু, তার সঙ্গে এই যে দেবশ্রবা, তার খুব ভাব হয়ে গেল। এটা হওয়ার কথা নয়, তার কারণ হচ্ছে বসুদেবের ভাই, সে হঠাৎ একটা নিষাদ রাজ, তার সঙ্গে আলাপ পরিচয় বন্ধুত্ব করবে কেন, কিন্তু খুব ভাব হয়ে গেল। এবং নিষাদ রাজের কোনো ছেলেপুলে নেই, তিনি তাকে প্রায় নিজের ছেলের মতোই দেখতে লাগলেন। এবং দেবশ্রবারও নতুন নাম হলো ওই নিষাদ রাজার নামেই, তার নামও দেওয়া হলো হিরণ্যধনু। ব্যাত রাজার মৃত্যুর পর, বা ওই যে আগের যে নিষাদ রাজ, তার মৃত্যুর পর
এই হিরণ্যধনুই হলো নতুন রাজা, আর এই হিরণ্যধনুর সন্তান হলো একলব্য। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা কি দাঁড়ালো? এই নয় যে এই যে একলব্য সে কৃষ্ণের খুড়তুতো ভাই, পাণ্ডবদের মামাতো ভাই। এক তো তার রক্তের মধ্যেই ধনুর্বিদ্যাটা ছিল, বুঝতে পারা যায়, এবং সেইটা সে কিন্তু ঠিক নিষাদের সন্তান নয়। কি গল্পটা জমে গেছে না? এই হিরণ্যধনুর সঙ্গে মগধের রাজা জরাসন্ধের আবার খুব ভাব, এবং জরাসন্ধ সেই সময় কিন্তু খুব বড় রাজা, খুব প্রভাবশালী রাজা। চারদিকে যে ছোটখাটো রাজারা তার ভয়ে একেবারে তটস্থ। তো জরাসন্ধ আমার নিজের ছেলের মতোই আদরের চোখে দেখত চেদিরাজ শিশুপালকে। শিশুপালের প্রতি জরাসন্ধের খুব একটা স্নেহ ভালোবাসা ইত্যাদি ইত্যাদি ছিল। এই গল্পের পরের খানিকটা অংশ বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত ভোজপাঠ। শরণাগত পুরাণ চিরন্তন নিয়ে ফিরে এলাম। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ এফএম। তো এই যে বলছিলাম যেটা, যে জরাসন্ধ তিনি শিশুপালকে খুব পছন্দ করেন। এই সময় বিদর্ভরাজ ভীষ্মকের চারদিকে খুব সুনাম ছিল, প্রজাদের খুব প্রিয় রাজা, প্রজারা খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। আশপাশের যে রাজ্যগুলো আছে সেখানেও তার খুব জনপ্রিয়তা এই ভীষ্মকের। তো এই ভীষ্মকের যে মেয়ে, তার নাম হচ্ছে রুক্মিণী। অপূর্ব সুন্দরী সেই মেয়ে, এবং খুব গুণবতী, নানান ধরনের গুণপনাতা। নানান রাজার নজর তার প্রতি থাকবেই, খুব স্বাভাবিক সেটা। তো রুক্মিণী আবার নিজে খুব পছন্দ করে মথুরার অধিপতি কৃষ্ণকে। কৃষ্ণ রুক্মিণীর কথা তো আপনারা জানেন সকলে। সখীদের মুখে কৃষ্ণের নানা বীরত্বের কাহিনী শুনে রুক্মিণী রীতিমতো তার প্রেমে পড়ে গেছেন, এবং কৃষ্ণেরও রুক্মিণীকে খুব ভালো লাগে। মাঝে মাঝেই চিঠিপত্র আদান প্রদান হয়, মনের ইচ্ছের আদান প্রদান হয়। এরম আমাদের ছোটবেলায় চিঠিপত্র দিয়ে আদান প্রদান হতো। এখন অবশ্যই সে সমস্ত পাল্টে গেছে, অনেক চিঠিপত্র আর কেউ লেখে না, কিন্তু চিঠিপত্রের ঐতিহ্যটা অনেক দিনের পুরনো ঐতিহ্য। সেই শ্রীকৃষ্ণ রুক্মিণীও তার একটা উদাহরণ। যাই হোক, এই করতে 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 দুজনে দুজনের প্রতি খুব আসক্ত হয়ে পড়েছেন। কয়েকদিন যোগাযোগ না হলেই দুজনের ভেতরে কিরকম একটা আনচান আনচান করতে থাকে, সে তো আপনারা বুঝতেই পারছেন কি হয় না হয়। এদিকে মগধের রাজা জরাসন্ধ ভীষ্মকের কাছে দূত পাঠালো যে শিশুপালের সঙ্গে রুক্মিণীকে বিয়ে দিতে হবে, এবং রুক্মিণীর যে ভাইরা আছে তাদেরও শিশুপালকে খুব পছন্দ। তো বিয়ের দিন ঠিক হয়ে গেল। সে বিয়ের দিন এগিয়ে আসছে, চারিদিকে সাজো সাজো রব, রাজকুমারীর বিয়ে হবে, রাজ্যবাসীর মধ্যে খুশির জোয়ার। একমাত্র সুখ নেই কার মনে? আপনারা বুঝতেই পাচ্ছেন, রুক্মিণীর মনে। তো তাড়াতাড়ি করে লিখে এক দূত পাঠালেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ পড়লেন সেই চিঠি যে আমার বিয়ে হয়ে যাচ্ছে শিশুপালের সঙ্গে, আমি কি করব? তো কৃষ্ণ, না, রুক্মিণীকে ছাড়া তো আমার জীবন বৃথা। তিনি বলরামকে সঙ্গী করে দুই ভাই, ওই কৃষ্ণ আর বলরাম, দুজনে গিয়ে বিদর্ভ থেকে, বিয়ের আসর থেকে রুক্মিণীকে জোর করে হরণ করে নিয়ে এলেন। এই যে ঘটনাটা ঘটল, আমি আবার মনে করিয়ে দিই আপনাদের। জরাসন্ধ খুব ভালোবাসেন শিশুপালকে, সেই শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে হবে, আর কৃষ্ণ সেই রুক্মিণীকে হরণ করে নিয়ে এলেন। ফলে জরাসন্ধ আর কৃষ্ণ পরস্পরের শত্রু হয়ে গেলেন না? এই শত্রুতাটা এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম শিষ্যের সাধনা। আমি যখন আমি বলি তখন এই চৈতন্য বা আত্মাকেই বুঝি। যখন তুমি নিজের আমি সম্বন্ধে চিন্তা করো তখন চক্ষু মুদ্রিত করিয়া দেখো কোন ছবি ফুটিয়া উঠে। তোমার দেহচিত্র কি মনে জাগিতেছে, অথবা মনের প্রকৃতি?
যদি তাই হয় তবে তুমি এখনো সত্য আমিকে জানিতে পারো নাই। এমন সময় আসিবে যখন আমি বলিতে বলিতে সমগ্র জগৎ সেই অনন্ত সত্তা উদ্ভাসিত দেখিতে পাইবে। তখন তুমি নিজের সত্য স্বরূপকে দেখিতে পাইবে এবং নিজের অনন্ত সত্তাকে উপলব্ধি করিবে। তুমি চৈতন্যময়, তুমি জড় পদার্থ নও, ইহাই সত্য। ভ্রম বলিয়া একটি অনুভূতি আছে, এক বস্তুকে আর এক বস্তু বলিয়া ভ্রম হয়, জড়কে চৈতন্য এবং চৈতন্যকে জড় বলিয়া মনে হয়। ইহাই প্রচণ্ড ভ্রম, ইহা দূর করিতে হইবে। গুরুর প্রতি শিষ্যকে শ্রদ্ধাবান হইতে হইবে, ইহাই পরবর্তী সাধনা। পাশ্চাত্য গুরু শিষ্যকে শুধু বুদ্ধিগ্রাহ্য শিক্ষা দিয়া থাকেন। গুরুর সহিত শিষ্যের সম্পর্ক জীবনের শ্রেষ্ঠ সম্পর্ক। গুরু আমার নিকটতম ও প্রিয়তম আত্মীয়, তারপর মাতা, তারপর পিতা। গুরুর প্রতি আমার শ্রদ্ধা সর্বপ্রথমে নিবেদিত। যদি পিতা বলেন ইহা করো এবং গুরু বলেন ইহা করিও না, আমি তাহা করি না। গুরু আমার আত্মার মুক্তি সাধন করেন, পিতামাতা আমার শরীর দিয়াছেন, কিন্তু গুরু আমাকে আত্মার মধ্যে নবজন্ম দান করিয়াছেন। আমাদের কতকগুলি অদ্ভুত বিশ্বাস আছে। একটি এই অতি অল্প কয়েকটি অসাধারণ আত্মা আছেন যাহারা নিত্য মুক্ত এবং যাহারা জগতের কল্যাণের নিমিত্ত মানব রূপে জন্মগ্রহণ করেন। তাহারা মুক্তই আছেন। নিজেদের মুক্তির জন্য তাহারা গ্রাহ্য করেন না, অপরকে সাহায্য করিতে চান। তাহাদের কিছু শিখিবার প্রয়োজন নাই, শৈশব হইতে তাহারা সব জানেন। 6 মাসের শিশু হইয়াও তাহারা পরম সত্যের বাণী বলিতে পারেন। এই মুক্তাত্মাদের উপরেই মনুষ্য জাতির উন্নতি নির্ভর করে। তাহারা যেন প্রথম প্রজ্বলিত দ্বীপের ন্যায়, এই দ্বীপটি হইতে অপর দ্বীপগুলি জ্বলিয়া উঠে। ইহা সত্য যে সকলের অন্তরেই আলোক রহিয়াছে, কিন্তু অধিকাংশ ব্যক্তির অন্তরেই ইহা প্রচ্ছন্ন। মহাপুরুষগণ প্রথম হইতেই এই আলোকে ভাস্বর। যাহারা তাহাদের সংস্পর্শে আসে তাহাদের হৃদয় দ্বীপও যেন প্রজ্বলিত হইয়া উঠে। ইহার দ্বারা প্রথম দ্বীপটির কোনো ক্ষতি হয় না, প্রথম দ্বীপটি অপর দ্বীপগুলিতে আলোক সঞ্চার করে। কোটি কোটি দ্বীপ প্রজ্বলিত হয়, কিন্তু প্রথম দ্বীপটি পূর্বের মতোই অনির্বাণ তেজে জ্বলিতে থাকে। প্রথম দ্বীপটি গুরু। যে দ্বীপটি এই প্রথম দ্বীপের শিখা হইতে প্রজ্বলিত হয় সে শিষ্য। ক্রমে এই দ্বিতীয় ব্যক্তিও গুরু হন, এইভাবে চলিতে থাকে। যাহাদের আপনারা অবতার পুরুষ বলিয়া থাকেন, সেই মহাপুরুষগণ বিপুল অধ্যাত্ম শক্তির আধার। তাহারা সাক্ষাৎ শিষ্যদের মধ্যে ওই শক্তি সঞ্চার করেন এবং শিষ্য পরম্পরা এক বিরাট আধ্যাত্ম শক্তির প্রবাহ প্রবর্তন করেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর গান, গানের পর কথা অমৃত। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন কথা অমৃতের সময়। এই কথা অমৃতে গতদিন আপনাদের একটা কথা বলছিলাম, খুব দামি কথা, আমার নিজের তো খুব দামি কথা বলে মনে হয়েছে। এবং আজকের যে পৃথিবীতে যে যুদ্ধে ক্লিন্ন কদর্য এই পঙ্কিল এই যে পৃথিবী, যেখানে কোনো নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে পৃথিবীর অন্য জায়গায়, এবং শুধু যে পৃথিবীর অন্য জায়গায় তা তো নয়, আমার দেশেও তো, আমার চারপাশেও তো, আমার যে সমাজে সেখানেও তো বটে। মানুষ কি নিষ্ঠুর হয়ে গেছে, কি নির্মম হয়ে গেছে, আমরা খবরের কাগজ পড়ে টেলিভিশন দেখে আমাদের মনে না হয়ে পারে না। তো সেইখানে ঠাকুর একটা কথা বলছেন, সে কথাটা অধ্যাত্ম ভাবনার কথা। বলছেন যে আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তাহলেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে। যাত্রাওয়ালারা যদি এক সুরে গান গায় তবেই যাত্রাটি ভালো হয়, আর যারা শোনে তাদের আহ্লাদ হয়। এক সুরে মানুষ যেন গান গায়, এক সুরে গান গাওয়াটা তৈরি হতে পারে ভালোবাসা থেকে। এই কথাটা বলছেন ঠাকুর। এই কথাটা আজকের পক্ষে কি অসম্ভব জরুরি কথা, চিরকালের পক্ষেই খুব জরুরি কথা, কিন্তু আজকের পক্ষে কি অসম্ভব জরুরি কথা সেটা
আপনারা বুঝতেই পাচ্ছেন, খুব স্পষ্ট করে যে বলে দেবার দরকার আছে এমনটা নয়। কিন্তু এই যে এক সুরে গান গাওয়া বা সবাই সবাইকে ভালোবাসা, পরস্পরকে প্রণয় করে থাকা, এই পরস্পরের প্রতি প্রণয়টা নষ্ট হয় কিসে? আমাদের মনের মধ্যে যে অন্যের প্রতি নানান রকম রাগ বিদ্বেষ যা কিছু বলুন না কেন, সেটা জেগে ওঠে। এই জেগে ওঠে কেন? যদি ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তার কারণটা হচ্ছে কোনো না কোনো ভাবে সেটা আমার স্বার্থ ক্ষুণ্ণ করে। আমি তাকে অন্যরকম একটা ছবি দিতে চাই, অন্যরকম একটা কল্পনা করে নিই যে এটা সমাজের পক্ষে খারাপ, দেশের পক্ষে খারাপ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে সেটা কোনো না কোনো ভাবে আমার স্বার্থ ক্ষুণ্ণ করছে। আমার যে জাগতিক স্বার্থ, আমার যে পার্থিব স্বার্থ, সেইটাকে ক্ষুণ্ণ করছে। ধরুন কোনো একটি ছেলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলো, রাস্তায় ঘাটে এরকম হয় তো, কম বয়সী একটি ছেলে বা মেয়ে বা যে কোনো একটা লোক, যে কোনো একজন মানুষ, আমি কম বয়সীদের ওপরেই বা দোষ দেবো কেন, এই বুড়ো হচ্ছি বোঝা যাচ্ছে আর কি। তো আমার খুব খারাপ লাগলো, আমার খুব রাগ হলো তার উপর। এই যে রাগটা হলো তার কারণ সে আমি যে ব্যবহার প্রত্যাশা করি সেই ব্যবহারটা, সেই যে প্রত্যাশাটা, সেইটাকে আঘাত করলো, ফলে আমার কোথাও একটা ধাক্কা লাগলো, তাই তো? এবারে আমি আপনাদের বলছি, আমি যেভাবে বুঝছি ব্যাপারটা সেইভাবে বলি আপনাদের। এইবারে যদি আমি তার কাছ থেকে কিছু আশা না করি, তার কাছ থেকে এই ধরনের জাগতিক যে ব্যবহার, সেই ব্যবহার যদি আকাঙ্ক্ষা না করি, তাহলে কিরকম হতে পারে? এটা তখনই সম্ভব যখন আমি এই সংসারটাকে একটা ধোঁকার টাটি বলে মনে করব। আমি যখন মনে করব যে না, কিছু যায় আসে না, এতে কিছু যায় আসে না, এইটা তো আসল জায়গা নয়, এখানে যা হচ্ছে হোক না বাবা, আমি তার প্রতি মন দিই। এই যে ঠাকুর যেটা বলছেন যে ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজকর্ম করবে, কারণ সংসারের কাজকর্ম তো করতে হবে, তোমাকে তো পৃথিবীতে থাকতে হবে, লোকালয়ে থাকতে হবে। এমনকি লোকালয়ে যদি নাও থাকো তাহলে পৃথিবীতে থাকতে হবে, তার কতগুলো দাবি আছে তো, সেগুলো তোমায় মেনে চলতে হবে তো। কাজে একটু মন তোমাকে দিতে হবে, বাকিটা তুমি ঈশ্বরকে দাও। 92.7 বিগ FM এ শুনছেন কথামৃত থেকে পাঠ, শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি এই ঠাকুরের কথা নিয়ে গানের পর। কথা 92.7 বিগ FM এ কথামৃত, আমি আপনাদের সৌমিত্র বসু। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে ঠাকুরের মন ঈশ্বরে 12 আনা আর কাজে 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ, সাপের ন্যাজ মারালে আর রক্ষা নেই, ন্যাজে যেন তার বেশি লাগে। অর্থাৎ ওই 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 ঈশ্বরের কথাটাই হচ্ছে আসল, বাদবাকিটা যেটা কর্মজীবন, যেটা সংসারের জীবন, সেটা 4 আনা, বাকি 12 আনা ঈশ্বরের কথা। কিন্তু এই 4 আনাটায় খুব সতর্ক থাকতে হয়, এই 4 আনায় খুব টনটনে জ্ঞান থাকতে হয়, তা না হলে মুশকিল। সেইটা নিয়ে একটা ছোট ঘটনার কথা বলি আপনাদের। ওই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্মৃতির গোপালকে বলছেন যে হ্যাঁ গো, ছাতিটা এনেছো? তা গোপাল বলছে আগে না, গান শুনতে শুনতে ভুলে গেছি। তো পঞ্চবটিতে পড়ে আছে, গোপাল তাড়াতাড়ি আনতে গেলেন। ঠাকুর বলছেন আমি এত এলোমেলো, তবে অত দূর নয়। রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথা 13কে বলে 11, আর গোপাল গরুর পাল। মজা করে বলছেন, ঠাট্টা করে বলছেন, ভালোবাসার মানুষকে যেরকম আমরা ঠাট্টা করে কথা বলতে পারি সেইভাবে বলছেন, কিন্তু এর মধ্যে একটা সত্যি কথা আছে। এটা ঠাকুরের অন্য ক্ষেত্রেও আছে আর কি। ধরুন কেউ একটা কিছু বাসন কিনে এনে দিয়েছেন, ঠাকুর দেখলেন তার মধ্যে একটা কোথায় একটা ফাটল আছে, ফুটো আছে। উনি বললে যাচাই করে নিবি না? তা সে বললো যে না, আমি তো, দোকানদার বললো না খুব ভালো। ভালো তো বুঝলাম, কিন্তু যাচাই করে নিতে হবে তো। এই যে যাচাই করে নেওয়া, ঠাকুর নরেন্দ্রনাথকেও বলেছিলেন, আপনারা মনে করে দেখুন, যাচাই করে নিবি, যাচাই করে নিবি। একবার যাচাই করে নিয়ে নিলি, তারপরে ব্যাস অখণ্ড বিশ্বাস।
এই জাগতিক যে পৃথিবী, সেই সমস্তটাকে ভালো করে যাচাই করে নিতে হবে। তো এটা এইসব এই যে আমাদের যে জাগতিক জীবন, সেই জীবনে যে শেয়ানা হতে হয়, সেইটা বলতে গিয়ে ঠাকুর একটা গল্প বলছেন, সে ভারী মজার গল্প। আপনারা সকলেই জানেন সেটা, গল্পটা আমাদের প্রায় কি বলবো, আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ হয়ে গেছে। এই যে শ্যাকরাদের গল্পে আছে, একজন বলছে, মানে একজন লোক, সে ওই গয়না কিনতে এসছে। তো লোকটা একটু বোকাশোকা, ভোলে ভালা এরকম। তা শ্যাকরার দোকানে, গয়নার দোকানে সব বসে আছে। তো একজন যে ধরুন কাউন্টারে আছে, সে লোকটার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছে এটা বোকাশোকা লোক, ভোলে ভালা লোক, একে ভুলিয়ে টুলিয়ে মানে খারাপ জিনিস গছিয়ে দেওয়া, ঠকিয়ে দেওয়া সোজা। তো ভেতর থেকে একজন বলছে, কে সব, কে সব, মানে কিরকম কিরকম। তারপর কি হলো বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ কথা অমৃত শোনাচ্ছি আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। বলা গল্প বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম যে ওই শ্যাকরাদের দল, তাদের মধ্যে একজন বাইরে বসেছে কাউন্টারে, তাকে ভেতর থেকে জিজ্ঞেস করছে যে লোকটা কিরকম, কে সব, কে সব। তো এই বাইরের লোকটা যে কাউন্টারে বসে আছে, সে বলছে, গোপালো, গোপালো, মানে গরু গরু গরু, বোকা। তো একজন বলছে, হরি 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 হরি। আর একজন বলছে, হর হর, মানে একজন বলছে যে তাহলে হরণ করি কি, তোমার কি মনে হয়? আর একজন বলছে, হরণ করো, হরণ করো, চুরি করো। সকলেই কৃষ্ণের নাম বলছে। কৃষ্ণের নামই বলছে, কিন্তু আসলে ভেতরে ভেতরে ওইটা। এই যে মজার ছলে শিক্ষা দেওয়া, মানে শিক্ষা ব্যাপারটা ওই খুব গুরুগম্ভীর, ওই রকম করে মাস্টার মশাই গম্ভীর মুখ করে, বিষাদগ্রস্ত মুখ করে লেকচার দেওয়ার জন্য এলেন, ব্যাপারটা এইরকম নয়। কথা বলতে বলতে, গল্প করতে করতে, এই যে জীবনের সহজ পাঠ কথাটা বলা হয় শরণাগত সম্পর্কে, তার একটা অন্যতম প্রধান কারণ আমি বলছি যে এই কথামৃত আসলে জীবনের সহজ পাঠ। মানে আধ্যাত্মিকতার বাইরে খুব সহজ করে জীবনকে বুঝিয়ে দেওয়া, এইটা কিন্তু এর মধ্যে রয়েছে, কথামৃতের মধ্যে রয়েছে। তো আজকের মতো তাহলে শেষ করি কথামৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আপনাদের চিঠি, আপনাদের চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন মানস ঘোষ, মে ফেয়ার রোড, কলকাতা 19 থেকে। পড়ে শোনাই মানসবাবুর চিঠি। প্রিয় সৌমিত্রবাবু, গত 26শে ফেব্রুয়ারি একটা চিঠি লিখেছিলাম, নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে গেছে। তারপর নানান কারণে লেখা হয়নি। প্রথমেই আমি একটা আবেদন রাখছি, ভোর 5টায় অনুষ্ঠান গান দিয়ে শুরু করবার আগে 3 বার শঙ্খধ্বনি দিয়ে শুরু করলে ভালো হয়। যারা ওই সময় রেডিও অন করবেন তাদের ঘরে ভোর 5টায় শঙ্খধ্বনি বেজে উঠবে। এরপর আমি 3টি অলৌকিক ঘটনার মধ্যে আজ একটির কথা উল্লেখ করছি, বাকি দুটো পরে, তা না হলে চিঠি খুব বড় হয়ে যাবে। বহু বছর আগে আমার এক বন্ধু আর আমি ঠিক করলাম শ্রাবণ মাসে তারকেশ্বরে শেওড়াফুলি থেকে হেঁটে গঙ্গা জল নিয়ে যাব। সন্ধ্যা থেকে বৃষ্টি, মাঝপথে ওই বন্ধু কোথায় হারিয়ে গেল। বাবা শিবের এক মন্দির, লোকনাথ বলে পরিচিত, ওই মন্দিরে জল ঢেলে আবার হাঁটতে শুরু করলাম। মনে হয় সকাল 8টা-9টায় মন্দিরে পৌঁছলাম। রাস্তায় পায়ে বেশ ব্যথা হচ্ছিল, শুধু বাবা ভরসা। পুণ্যার্থীদের লাইনে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ এক মাহুত মন্দিরের হাতি নিয়ে ওই লাইনের পাশ দিয়ে দিয়ে এগিয়ে এলো। হাতিটি খুব ধীরে এগোচ্ছিল, কিন্তু সুর দোলানোয় একজনের মাটির কলসি মন্দিরের দেওয়ালে লেগে ভেঙে গেল। ওপরটি অবশ্য অক্ষত ছিল। এরপর মন্দিরের পিছনে ছোট দরজা দিয়ে ঢুকতেই ডান দিকে কোনায় একটা কালো রঙের 3 ফুটের মতো বিষ্ণু মূর্তিতে জল দিতে পুরোহিত মশাই বললেন। শিবলিঙ্গটি ঠিক একটা কাটা গাছের গুঁড়ির মতো, মাঝখানে একটা গোল গর্ত, কোনো ঢাকনা ছিল না। এনেই হচ্ছেন বাবা তারকেশ্বর শিব। বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে এলাম।
দুপুরবেলায় বাড়ি ফিরে একজনের পরামর্শে পায়ে একটু পেট্রোল লাগিয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে নেই কোনো সর্দি কাশি, অথচ ছোটবেলা থেকে সর্দি কাশিতে ভুগেছি। এছাড়া বাবা তারকেশ্বর কতবার যে প্রার্থনা শুনেছেন কি বলবো। আসল কথা হচ্ছে বিশ্বাস ও ভক্তি। আর দুটো ঘটনা পরের চিঠিতে লিখব। আপনাকেও সকল শ্রোতাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মানস ঘোষ, মেফেয়ার রোড, কলকাতা 19। অনেক ধন্যবাদ মানসবাবু। আপনার বাবা তারকনাথ দর্শনের কথা খুব ভালো লাগলো শুনে। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এখন প্রান্তিক অনুষ্ঠান বাইরে দূরে। কোন্নগরের শকুন্তলা কালী মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। পুরনো ধরনের মন্দির না, সে তো হবেই, বয়স তো সত্যি সত্যি কম হলো না, 150 বছর হয়ে গেল। লাল রঙের মন্দির, না পুরোটাই লাল রঙের তো নয়, সে তো হয় না কখনো, মাঝে মাঝে একটু অফ হোয়াইট রঙের বর্ডার দেওয়া আছে নানান জায়গায়। তো গতদিন বলছিলাম যে মাথার উপরে তো শিখর, সেখানে ওই যেরকম নহবতখানা বসে না, সেই রকমের একটা জায়গা, না ঘর নেই, ওই ছাদের পাঁচিলের মাঝখানটা ওই রকম উঁচু অলঙ্কৃত হয়ে আছে। ওই যে পুরনো আমলের পালঙ্কে যেরকম থাকে, যে সমতল দুটো হতে হতে ঠিক মাঝখানটা একটা উঁচু মতন কারুকাজ, তো পাশে বারান্দা, তার দেওয়ালেও নানান রকম কারুকাজ। কারুকাজ মানে নানান দেবতার মুখ উৎকীর্ণ করে দেওয়া আছে আর কি। তার নিচে ওই রকম লাল কারুকার্য করা দেওয়াল আর বিরাট বড় দেউড়ি মন্দিরের মধ্যে ঢোকবার। দেউড়ি ঠিক ওপরে একটা রাজমুকুটের যেমন শিরভূষণ থাকে না, সেই রকম একটা কিছু, তার উপরে লেখা রয়েছে মা। মায়ের মন্দির তো। 4টে লাল রঙের থামের ওপর দাঁড়িয়ে আছে এই মন্দির। দেউড়িটা বিরাট বড় আর পুরোটা লোহার গ্রিল দিয়ে ঢাকা। ভেতরে ঢুকলেন লম্বা একটা ঘর, দুপাশটা গ্রিল দিয়ে ঘেরা, তাই প্রচুর আলো আর হাওয়া ঢুকছে ঘরের মধ্যে। পায়ের তলায় পাথরের মেঝে, ঢুকে লোহার জাল দিয়ে ঘেরা একটা অংশ। তারপর সোজা এগিয়ে চলুন গর্ভগৃহের দিকে। না, দেবীকে তো দর্শন করব নিশ্চয়ই, কিন্তু একটা কথা বলে নি, এই যে দেবী তিনি কিন্তু মাটির প্রতিমা, এবং যাকে কালী পুজোর সময় পুজো করা হয় তাকে তৈরি করা হয় এখানে, আর পুজোর শেষে বিসর্জন দিয়ে দেওয়া হয়। পুজোর কথা যখন উঠেই পড়লো, তখন আর একটা কথা বলি আপনাদের। বলি, একটু গান শুনে নিয়ে তারপর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কালী মন্দিরের কথা বলতে বসেছি আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলছিলাম যে এখানে যে পুজো হয় সেটা কিন্তু মাটির মূর্তি এবং বিসর্জন দিয়ে দেওয়া হয়। আর পুজোর সময় কোন্নগরে একটা বিশাল মেলা হয়, কালী পুজোকে উপলক্ষ করে বিশাল মেলা। সে দেখা যাক, তার কথা যদি পরে না হয় বলা যাবে। আপাতত মন্দিরের কথায় ফিরে আসি। তো যা বলছিলাম, দেবী তো মাটির তৈরি, তাকে তো পুজোর সময় গড়া হয়, পুজো শেষ হয়ে গেলে বিসর্জন দিয়ে দেওয়া হয়। তাহলে প্রশ্ন হলো, মন্দিরে আমরা কোন মূর্তি দর্শন করব? না, দর্শন করার মতন কোনো মূর্তি নেই, কিন্তু বেদী আছে। যে বেদীতে দেবীর অধিষ্ঠান হয়, সেই বেদীকে প্রণাম করেই আমাদের খুশি থাকতে হবে। তো মন্দিরে ঢুকেছেন, একটা লম্বা ঘর আপনাদের বলেছি, সেখানে আছে একটা ছোট্ট জায়গা, অন্য সমস্ত জায়গায় পাথর দিয়ে বাঁধানো, কেবল এই জায়গাটিতে আছে মাটি। হ্যাঁ, ঠিক আন্দাজ করেছেন, এটা হলো বলি দেওয়ার জায়গা। মা শকুন্তলা কিন্তু পশু রক্ত পান করে থাকেন, ছাগ বলি হয় এখানে। পাথরের মেঝে যা পারে না, মাটি তা পারে, রক্ত শুষে নিতে পারে। মা ধরিত্রী কত 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 রক্ত শুষে নিতে পারেন, তাই না? তো মন্দির দর্শন করতে এসে বহু মানুষ এখানে আসেন, বলি ক্ষেত্রের মাটি কপালে ছুঁয়ে নিয়ে যান। এবারে বলি আর একটা ব্যবস্থার কথা। দেবীকে জল দিয়ে অভিষিক্ত করতে হবে, তো ভক্ত মনোবাসনা।
কিন্তু এই মন্দিরে যে অজস্র মানুষ আসেন, তারা সবাই যদি দেবীর পায়ে জল দিতে চান, তাহলে তো সেটা কেলেঙ্কারি ব্যাপার হবে। মন্দির কর্তৃপক্ষ একটা ব্যবস্থা করেছেন, বড় বড় সব টিনের পাত রেখে দেওয়া হয়েছে ঢালু করে, যার ঢালু দিকটি এসে পড়েছে দেবীর যে বেদী, তার উপর একটি পদ্ম আছে, সে পদ্মের উপর, অর্থাৎ ওই ওই যে টিন ঢালু, সেইখানে আপনি জল ঢাললেন, সেটা গড়িয়ে এসে ওই পদ্মের উপরে এসে পড়লো, মানে দেবীর পায়েই জল দেওয়া হলো। ভক্তরাও খুশি, দেবীও নিশ্চয়ই সন্তুষ্ট। আজকের মতো এখানেই শেষ করি। শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে কবিতা, গাছ নিয়ে কবিতা। তপমগ্ন হিমাদ্রির ব্রহ্মরন্ধ্র ভেদ করি চুপে, বিপুল প্রাণের শিখা উচ্ছ্বসিল দেবদারু রূপে। সূর্যের যে জ্যোতির্মন্ত্র তপস্বীর নিত্য উচ্চারণ অন্তরের অন্ধকারে, পারিল না করিতে ধারণ সেই দীপ্ত রুদ্রবাণী। তপস্যার সৃষ্টি শক্তি বলে সে বাণী ধরিল শ্যাম কায়া। সবিতার সভাতলে করিল সাবিত্রী গান, স্পন্দমান ছন্দের মর্মরে ধরিত্রীর সামগাথা বিস্তারিল অনন্ত অম্বরে। ঋজু দীর্ঘ দেবদারু গিরিয়ের শ্রেষ্ঠ করে জ্ঞান আপন মহিমাছে। অন্তরে ছিল যে তার ধ্যান, বাহিরে তা সত্য হলো। ঊর্ধ্ব হতে পেয়েছিল ঋণ, ঊর্ধ্বপানে অর্ঘ্যরূপে শোধ করে দিল একদিন। আপন দানের পুণ্যে স্বর্গ তার রহিল না দূর, সূর্যের সঙ্গীতে মেশে মৃত্তিকার মুরলীর সুর। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।